আজকে আপনাদের সঙ্গে একটা এমন একটা টপিক নিয়ে ডিসকাস করব যেটা আমি আমার প্র্যাকটিসে খুব রেগুলারলি পাই। খুব রেগুলার বলতে এরকম না যে প্রত্যেক দিন পাই, কিন্তু সপ্তাহে দুটো তিনটে কেস তো পাই। এবার আহ, প্রথমে আপনাদের যেটা বলার সেটা হচ্ছে যে সবগুলো কেস যে একই রকম সেরকমও নয়, কিন্তু প্রবলেমটা কমন। সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। প্রবলেমটা কি? দাঁতের ডিসকালারেশন বা দাঁতের রং অন্যরকম হয়ে যাওয়া। এবার এই এই টপিকটা নিয়ে অনেক দিন ধরে আপনাদের সঙ্গে বলবো ভাবছি, আজকে সুযোগ পেলাম তাই বলছি। কারণ এই কারণে বলছি যে গত পরশুদিন আমার কাছে একজন পেশেন্ট এলেন যার ওপরের চারটে, সামনে চারটে দাঁতই এরকম ডিসকালার্ড। ছেলেটির বয়স 24। এবং বলছি পুরো হিস্ট্রিটাও বলবো যে কেন হয়। আগে আমাদের না একটু ডিসকালারেশন ব্যাপারটা বোঝার জন্য, সুবিধার জন্য কয়েকটা কথা বলি। আপনাদের সঙ্গে তো আমার প্রত্যেক সপ্তাহে প্রায় দেখা হয়। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ওডন্টোরা ক্লিনিক্যাল ডিরেক্টর। আমি বিভিন্ন রকম দাঁত এবং দাঁতের চিকিৎসা সংক্রান্ত টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করি। আজকে এই টপিকটা নিয়ে ডিসকাস করছি এই কারণে যে এই টপিকটা হয়তো আপনার জীবনেও বা আপনার চেনাশোনা কারো জীবনেও খুব রেলিভেন্ট, সেজন্য এই ডিসকাশনটা করছি। এবার দাঁতের ডিসকালারেশন বলতে আমরা কি বুঝি সেটা একটু বলি। সেটা হচ্ছে ডিসকালারেশন বলতে অনেকেই এটা ভাববেন না যে আমি বলছি দাঁত কারো হলুদ হয়ে গেছে। কারণ দাঁতের রং যে সবসময় একদম ঝকঝকে দুধের মতো সাদা হবে তা নাও হতে পারে। দাঁতের রঙের সাদার অনেক রকম ভ্যারিয়েশন আছে, তার মধ্যে একটু ইয়েলোইশটাও নর্মাল। কিন্তু আমি আজকে যেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করছি সেটা হচ্ছে এই সাদা বা ইয়েলোইশ টিথের থেকে অন্যরকম রং, এবং এই রঙগুলো দুরকম হতে পারে। এই রংটাকে এই এই ডিসকালারেশনটাকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করি। প্রথম ভাগটা হচ্ছে এক্সট্রিনসিক স্টেনিং, আর দ্বিতীয় ভাগটা হলো ইন্ট্রিনসিক স্টেনিং। একটু বুঝিয়ে বলি। এক্সট্রিনসিক স্টেনিং মানে দাঁতের বাইরে থেকে দাঁতের ওপরে যদি কোনো রং লেগে থাকে তাহলে সেটাকে আমরা এক্সট্রিনসিক বলি। এক্সট্রিনসিক মানে বাইরে থেকে যে রংটা লাগছে। আর ইন্ট্রিনসিক মানে দাঁতে কোনো কারণে দাঁতের ভেতর থেকে রংটা পরিবর্তন হচ্ছে, সেগুলোকে আমরা ইন্ট্রিনসিক স্টেনিং বলি। এবার যদি আমি একটু বিশদ ব্যাপারটা বলি তাহলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। সব পুরোটাই বলবো যে কেন হয়, কি কি রকম রং হয় এবং তার ট্রিটমেন্টগুলো কি। সেজন্যই আপনাদের সঙ্গে আজকে এই ডিসকাশনটা শুরু করেছি। এক্সট্রিনসিক স্টেনিং এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ফুড অ্যান্ড টোব্যাকো স্টেনিং। এটা কি? আমরা যেহেতু আমরা ভারতীয় উপমহাদেশে প্রচুর কালার্ড ফুড খাই, আমাদের দাঁতে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুড স্টেনের জন্য এই এই কালারগুলো হয়। অধিকাংশ সময় এগুলো একটু ইয়েলোইশ ব্রাউন কালারের হয়। এছাড়াও আমরা অনেকেই চা কফি বেশি পরিমাণে খেতে অভ্যস্ত, তাদের দাঁতেও এরকম একটু কালচে মতো ছোপ পড়ে। এছাড়া একটা প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, যেহেতু জলের আমরা যে ওয়াটার সাপ্লাই পাই সেই জলে হেভি মেটালের কন্ট্রোল প্রোগ্রাম খুব একটা নেই। সেজন্য অনেকেরই জলে আয়রন, মূলত আয়রন, এছাড়াও অন্যান্য মেটাল যেমন ক্যাডমিয়াম আর্সেনিক থাকে বলে সেগুলো থেকেও দাঁতে রং হতে পারে। এগুলো সব এক্সট্রিনসিক স্টেনিং। এগুলো কিন্তু দাঁতের বাইরের থেকে রং, এগুলো জন্য এক ধরনের সেট অফ ট্রিটমেন্ট আছে। আর অথবা এরকমও হতে পারে যে দাঁত এলোমেলো থাকার জন্য যেহেতু পরিষ্কার করা সম্ভব হচ্ছে না, সেই জন্য নর্মাল স্টেইন থেকেও, নর্মাল খাবার থেকেও এই স্টেনিংটা হতে পারে। এছাড়া যারা তামাকজাত দ্রব্য খান, সেটা স্মোকিং ফর্মে হতে পারে বা সেটা চিউইং টোব্যাকো হতে পারে বা পান খান, এরকম লোকের এক্সট্রিনসিক স্টেনিং হয়। এবং মনে রাখবেন, এই যে তামাকজাত দ্রব্যের আমরা আপনারা সবাই জানেন যে এর ভিতরে নিকোটিন থাকে। নিকোটিনটা খুব ডার্ক চকলেট কালারের। অতএব এই জিনিসটা দাঁতের উপর রং লাগলে আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই, যে খুব স্মোক করে বা জর্দা বা পান খান বা খৈনি খান তাদের দাঁতে কালো কালো ছোপ হয়। এগুলো সব এক্সট্রিনসিক স্টেনিং, যেগুলো নিয়ে কথা বলছিলাম। আর দ্বিতীয় ডিভিশনটা হচ্ছে ইন্ট্রিনসিক স্টেনিং। মানে ইন্ট্রিনসিক স্টেনিংটা কি? এই যে জেলটির কথা প্রথমে বলছিলাম যে চারটে সামনের দাঁত একদম প্রায় কালচে ব্লুইশ কালার হয়ে গেছে, এর কিন্তু ইন্ট্রিনসিক স্টেনিং। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই একটা হিস্ট্রি, যেটা আমি প্রথমে বলিনি এখন বলি। এ যখন ক্লাস 8-এ পড়ে, মানে মোটামুটি ধরুন ওই 9 বছর 10 বছর বয়স এইরকম সময়, বা 11 বছর বয়স এরকম সময় সে একটা খেলতে গিয়ে পড়ে যায়।
এবং পড়ে যাওয়ার জন্য তখন তাদের চোট লাগে, কিন্তু সেরকম কিছু ছিল না, অসুবিধা হয়নি, অল্প কয়েকদিন ব্যথা ট্যাথা ছিল, তারপরে ওষুধ খাওয়াতে কমে যায়। সেই দাঁতগুলো এতদিন বাদে কি হয়েছে, এই দাঁতগুলো নন ভাইটাল হয়েছে। নন ভাইটাল মানে দাঁতের মধ্যে তো কিছু পাল্প বলে একটা জিনিস থাকে, যেটার মধ্যে নার্ভ, তারপর রক্ত বাহী যে সমস্ত জালিকাগুলো থাকে, যেগুলোকে আমরা আর্টারিওলস বা ভেনিউলস বলি বা ক্যাপিলারিজ বলি, সেগুলো থাকে, মেনলি ব্লাড সাপ্লাই থাকে। এখন এই দাঁতটা ওই চোট লাগার জন্য দাঁতটা ডেড হয়ে গেছে। ডেড হওয়াতে কি হয়েছে, এই যে দাঁতের ভিতরে চোট লাগার জন্য ব্লিডিং হয়েছিল, এবার দাঁতের মধ্যে তো দাঁত তো ফেটে গিয়ে ব্লাডটা চলে আসতে পারে না, অনেক সময় দাঁত যদি ভেঙে যায় তাহলে ব্লিডিংটা হয়, বা দাঁতটা থাকা অবস্থায় বোনের ভেতরে ব্লিডিং হয় চোট থেকে, কিন্তু দাঁতের ভেতরে যদি কোনো একটা ব্লিডিং হয় সেটা তো বেরিয়ে আসতে পারে না। সেই ব্লাডগুলো ওই দাঁতের ভেতরে না ডেন্টিনাল টিউবিল আছে, তার মধ্যে সরু সরু ডেন্টিনাল টিউবিলগুলো একদম সরু নলের মতন, তার মধ্যে এই ব্লাড ভেসেলের থেকে বেরিয়ে ব্লাডটা ঢুকে যায় অনেক দিন বাদে। এরকম হিস্ট্রি 5 বছর 7 বছর, এমনকি আমি দেখেছি 15-20 বছর বাদেও হঠাৎ করে দাঁতটা দেখা গেল কালো হতে শুরু করলো, মাঝে মাঝে এখানটা ফুলছে দাঁতের ওপরে, সেখান থেকে একটু ফেটে পুঁজ মতো বেরোচ্ছে, তার মানে দাঁতটা নন ভাইটাল হয়ে গেছে, দাঁতটা মরে গেছে। এবং দাঁতের ভেতরে এই যে ব্লিডিংটা হয়েছিল সেইটা অক্সিডেশন হয়ে, কারণ আমরা জানি যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেটা অক্সিডেশন হয়ে হিমোসিডেরিন পিগমেন্ট হলে একটা খয়েরি মতন রং হয়ে যায়, এগুলো ইন্ট্রিনসিক স্টেনিং। এছাড়াও কতগুলো অন্যান্য ইন্ট্রিনসিক স্টেনিং আছে, তার মধ্যে একটা খুব কমন হচ্ছে যে চোট লেগেছিল এবং হঠাৎ করে ভিতরের পাল্পটা বাড়তে শুরু করেছে, এটাকে আমরা বলি ইন্টারনাল রিজর্পশন। দাঁতটা হঠাৎ করে গোলাপি মতন রং হয়ে যায়, এর নামই পিঙ্ক টুথ অফ মামারি। অতএব সেক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্ট লাগবে, নইলে কিন্তু দাঁতটা কিছুদিন বাদে ভেঙে পড়ে যাবে। এছাড়াও যেটা খুব কমন একটা রিজন, যে কারণে এই এই ভিতর থেকে কালার চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে যে চোট আঘাত। তো বললাম যে এটা খুব কমন। এছাড়াও একটা হতে পারে যে দাঁতের ভেতরে এরকম একটা কোনো চেঞ্জ হলো, যে চেঞ্জটা দাঁতের ডেভেলপমেন্টাল পিরিয়ডে হয়েছে। ডেভেলপমেন্টাল পিরিয়ডে হয়েছে মানে প্রেগনেন্ট থাকা অবস্থায় মা টেট্রাসাইক্লিন টাইপের ওষুধ খেয়েছে, বা বাচ্চার যখন দাঁতটা তৈরি হচ্ছে তখন সে কোনো টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খেয়েছে, এর জন্য একটা স্টেনিং হতে পারে। সেটাও এরকম খয়েরি মতো স্টেনিং হয়, সেটাকে আমরা আমরা দেখলেই বুঝতে পারি ড্রাগ ইনডিউসড স্টেনিং হয়। এছাড়া আরেকটা খুব প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে গ্রোয়িং ফেজে আমাদের ভারতবর্ষের একটা অসুবিধা হলো, জলে যেহেতু বলছিলাম যে হেভি মেটাল কন্টেনিং থাকলে তার কোনো কন্ট্রোল প্রোগ্রাম নেই, সেরকমই ফ্লোরাইড কন্টেন্টেরও কোনো প্রোগ্রাম নেই, যেটা দিয়ে আমরা বুঝতে পারি ফ্লোরাইডের লেভেল কত। আমেরিকাতে আছে, আমাদের ভারতবর্ষে আনফর্চুনেটলি এখনো নেই। সেজন্য যেখানে জলে ফ্লুরাইড বেশি, স্পেশালি ডিপ টিউবওয়েল যারা ইউজ করে, যেমন রাজস্থানের চুরু জেলায় এটা খুব কমন, তাদের ডেভেলপমেন্টাল পিরিয়ডে যখন দাঁতটা ডেভেলপ করছে সেই সময় যদি ফ্লুরাইড বেশি থাকে তাহলে দাঁতটা এরকম খয়েরি খয়েরি একদম মটল হয়, সাদা সাদা ছোপ ছোপ হতে পারে, বা খয়েরি খয়েরি হয়ে ডিসকালারেশন হতে পারে। এটাকে আমরা ফ্লুরোসেন্স বলি, একদম সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেলে ফ্রস্টি অ্যাপিয়ারেন্স হলে তাকে মটলিং বলি। এগুলো সব ডিসকালারেশন, এগুলো এটাও ইন্ট্রিনসিক ডিসকালারেশন, ভেতর থেকে রং হয়েছে। এবার তাহলে বোঝা গেল যে মোটামুটি যে কিভাবে ডিসকালারেশন জিনিসটা কি, কিভাবে হয়। কিছু ডিসকালারেশন বাইরে থেকে হয়, কিছু ডিসকালারেশন আপনার ভেতর থেকে হয়। এবার আপনাদের এগুলো হলে কি আমাকে সারা জীবন এভাবেই বাঁচতে হবে এরকম রঙ নিয়ে? উত্তর নিশ্চয়ই না। তাহলে তার জন্য ট্রিটমেন্ট আছে। এবার যদি এরকম হয় যে দাঁতের ভেতরে চোট লেগেছে বা ইন্টারনাল রিজর্পশন হচ্ছে, সেক্ষেত্রে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হলো আরসিটি, যেটা খুব কমনলি শুনে থাকবেন, রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবং সেক্ষেত্রে হয়তো যাদের ভেতরে যদি ইনফেকশনটা খুব বড় থাকে, সেক্ষেত্রে হয়তো রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সময় কিছু ওষুধ, যেরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড টাইপের কিছু ওষুধ দিয়ে রাখতে হয়, এবং সেক্ষেত্রে আস্তে আস্তে ভিতরে এই জিনিসটা হিল করে। এবং তারপরে দাঁতটা যখন আমরা ট্রিটমেন্টটা হয়ে যায়, আরসিটিটা হয়ে যায়, ভিতরের খারাপ পার্টটাকে আমরা রিপ্লেস করে দিই ফিলিং মেটেরিয়াল দিয়ে, তারপরে দাঁতটার উপরে একটা কাভার দেওয়া হয়, সেটা একটা ক্রাউন হতে পারে, বা খুব ডিসকালারেশনের অনেক সময় ইন্টারনাল ব্লিচিং করেও তার কালার চেঞ্জ করা যায়। আর এক্সটার্নাল ডিসকালারেশনের জন্য খুব কমন ট্রিটমেন্ট হচ্ছে সবাই স্কেলিং করে দেয়, কিন্তু মনে রাখবেন স্কেলিংটা কিন্তু এক্সটার্নাল এই যে ডিসকালারেশন তার জন্য মেইনলি ট্রিটমেন্ট নয়, ঠিক আছে? এইবার স্কেলিং করলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, স্কেলিং করে দাঁতের টার্টার বা ক্যালকুলাস বা দাঁতের ওপর যে পাথর জমে সেটা পরিষ্কার করার কথা। শুধু স্টেইন তোলার জন্য স্কেলিং করলে কিন্তু ভার্জিন এনামেল সারফেসে একটু রাফনেস আসতে পারে। অতএব সেক্ষেত্রে এখন আমরা
নতুন টেকনিক বেরিয়েছে, সেটা হচ্ছে যে এয়ার অ্যাব্রেশন, যেটা খুব একটা ফাইন পার্টিকেল মেটেরিয়াল, সেটা মোস্টলি আপনার যে ধরনের পার্টিকেল ইউজ হয় অ্যালুমিনিয়াম অক্সাইড, জলের সঙ্গে হাই স্পিডে স্প্রে করা হয়, তাহলে যেটা হয় সেই জায়গা থেকে স্টেইনটা উঠে যায়। কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই ট্রিটমেন্টগুলো কিন্তু ক্ষণস্থায়ী হবে। যদি আপনি আবার ওই সিগারেট বিড়ি খেতে শুরু করেন বা পান দোক্তা যেগুলোর জন্য রং হয়েছিল সেগুলো খেতে শুরু করেন, তাহলে বা যে জলটা খেলে ওটা হচ্ছিল সেটা হলে কিন্তু এই রংগুলো আবার ফিরে আসবে। অতএব সেই অভ্যাস থাকলে বা সেই ধরনের জল খেলে আমাদের ওইটা পরিবর্তন করতে হবে, তাহলে এই এক্সটার্নাল স্টেইনিংটা চলে যাওয়ার পরে অনেক দিন রেজাল্টটা স্টেবিলাইজড হবে। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন দাঁতের ডিসকালারেশন জিনিসটা খুব কমন হলেও এটা ট্রিটমেন্টটা খুব আনকমন না, এবং ট্রিটমেন্ট করা যায় না বা চিকিৎসা হয় না এরকম নয়। অতএব আপনার যদি নিজের বা আপনার চেনাশোনাকারের দাঁতে এই ধরনের হঠাৎ করে রং পরিবর্তন হয় বা ডিসকালারেশন থাকে, যে ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না এটা এক্সট্রিনসিক বা ইন্ট্রিনসিক, কিন্তু ওভারঅল দাঁতের রং পরিবর্তন হয়েছে একটা বা একাধিক দাঁতের, সেক্ষেত্রে কিন্তু একজন নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান। আমাদের কাছে আসতে পারেন, আমাদের ইনস্টিটিউটে আসতে পারেন, বা আপনার চেনাশোনা কোনো ডাক্তারের কাছে যেতে পারেন। তিনি দেখে ডায়াগনোজ করবেন এটা ইন্ট্রিনসিক স্টেনিং না এক্সট্রিনসিক স্টেনিং। সেই মতো আমরা বলে দিতে পারবো যে এটা কি ধরনের চিকিৎসা দরকার। এবং আপনি যদি এরকম হয় যে আপনার হাসি আপনার ডিসকালারেশনের জন্য লুকোতে হচ্ছে, আপনাকে আর হাসি লুকোতে হবে না। আপনার এই ব্যাপারে যদি আরো কিছু জানার থাকে আপনাদের, আর এই ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখুন যে আপনারা আরো কিছু জানতে চাইছেন কিনা। শুধু এই ব্যাপারে নয়, দাঁতের যে কোনো চিকিৎসা সংক্রান্ত এবং সমস্যা সংক্রান্ত ব্যাপারে আমাদের পুরো টিম, ওডন্টোরা টিম এই চ্যানেলের মাধ্যমে আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য রেডি। কমেন্ট বক্সে আমাদের যদি যোগাযোগ করতে চান, আমাদের ফোন নাম্বার কমেন্ট বক্সে আসে, আর তার সঙ্গে আপনারা সোজা সেখানে ফোন করতে পারেন। যদি কোনো কমেন্ট করতে চান, আরো কি ধরনের ভিডিও চাইছেন সে সম্পর্কে আপনারা লিখতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের কাছে সেই ধরনের ভিডিও, এবং এই সংক্রান্ত যেটা নিয়ে আজকে ডিসকাস করলাম ডিসকালারেশন অফ টুথ, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের লিখুন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটা এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে। আজকের জন্য